লিখি। তো প্রথমেই লিখি একটু সবাই ভেক্টর। টাইটেল লিখে সবাই ভেক্টর। দেখো, ভেক্টর থেকে যেই জিনিসগুলো আমরা টার্গেট রেখে পড়বো, লিখো। নদী, নৌকা, বৃষ্টি, করব হচ্ছে ডট গুণন, করব হচ্ছে ক্রস গুণন। আচ্ছা, ডট গুণন থেকে কি বের করে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ক্রস গুণন থেকে কি বের করে? কথা বলে না। এই ক্ষেত্রফল কিভাবে বের করে? ভুলে গেছে সব। ক্রস গুণন থেকে কি বের করে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কয়টা জিনিসের বের করে শিখছো? তিনটা। ত্রিভুজ, সামান্তরিক, এরপর কি শিখছি? আচ্ছা, চতুর্ভুজ নিজেও কিন্তু একটা সামান্তরিক, তাই না? দেখো, এরপর সামান্তরিকের ক্ষেত্রে আমরা আবার দুইটা জিনিস দেখছিলাম যে সামান্তরিকের দুইটা ইনফরমেশন থাকতে পারে। দুইটা ইনফরমেশন কি কি থাকতে পারে খেয়াল করো। সামান্তরিকে থাকতে পারে হচ্ছে দুটি বাহু এবং থাকতে পারে কি তার কর্ণ। ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমাদের কি ছিল একটু মনে করে দেখো। হাফ মডুলাস পি ক্রস কিউ, তাই না? যেখানে পি কিউ কি ছিল? তার দুইটা সন্নিহিত বাহু ছিল কিনা? আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রে যদি বাহু দেওয়া থাকতো তখন শুধু মডুলাস পি ক্রস কিউ ছিল কিনা? আর কর্ণ দেওয়া থাকলে হাফ পি ক্রস কিউ। মনে করছে বিষয়টা? আচ্ছা, ডট গুণন এবং ক্রস গুণন মিক্স করে কম্বাইন করে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? একই সমতলে অবস্থান করে কিনা, এটা আসবে। তিনটি ভেক্টর মনে পড়ে তোমাদের? একই সমতলে অবস্থান করে কিভাবে? যদি যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফল কি হয়? 0 হয়, তাহলে তিনটা ভেক্টর কিভাবে অবস্থান করে? একই সমতলে অবস্থান করে। আচ্ছা, কলেজের টিচাররা এর বাইরে কিছু বলে দিছে? আমি যতদূর জানি তোমাদের ওই যে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এগুলো নাকি না করছে। আর কি বলছে বলো তো? ভেক্টর থেকে আরো কিছু বলছে? বলছে? তাহলে এই যে প্ল্যানিং ওভারঅল এতটুকুর মধ্যে থেকে পড়লে কিন্তু আমাদের মোটামুটি আমি বলতে পারি যে কালকে ভেক্টর থেকে তুমি মানে নেক্সট পরীক্ষায় ভেক্টর থেকে দুইটা সিকিউ পাওয়ার কথা। আর নদী নৌকা থেকে একটা আসবেই, এটা কনফার্ম। নদী নৌকা থেকে একটা আসবে। আরেকটা যদি সম্ভাবনার কথা বলো, আমার কেন জানি মনে হইতেছে ডট গুণফল ক্রস গুণফল থেকে দিবে, কারণ হাফ ইয়ারলি পরীক্ষায় সহজ প্রশ্নই করে, কঠিন আসলে করে না। আচ্ছা, লেখা হয়েছে এই পর্যন্ত? লিখে ফেলো। না লিখলেও সমস্যা নাই, এটার পিডিএফ কপি সফট কপি আমি হচ্ছে তোমাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? মানে খুব একটা পেন নেওয়ার দরকার নাই লেখা নিয়ে। এ পর্যন্ত বুঝতো কিনা বলো? বুঝতে পারছি? ওকে, আমরা প্র্যাকটিসে যাই। এটা বোর্ড কিন্তু আমি লিখি নাই, লিখছি? লেখার প্রয়োজন নাই, কিন্তু এগুলো একটা বোর্ড কোশ্চেনের মানে কোনো না কোনো বোর্ডেরই প্রশ্ন। ঠিক আছে? আর এগুলো তোমরা অলরেডি আগে সলভ করছো। দেখো, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর কয়টা দেওয়া? তিনটা। ছোট কি বলছে? এ বরাবর বি এর অভিক্ষেপ। কি চাইছে? অভিক্ষেপ। কার অভিক্ষেপ? তো মনে থাকার কথা, চোখ বন্ধ করে এটা কি হবে? ভেরি গুড, বি কস থিটা। কেমনে বের করবা? এ ডট বি থেকে। আমরা জানি না এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, জানি কিনা? তাহলে এই যে দেখো বি কস থিটা, এতটুক ইনফরমেশন পাইলেই কিন্তু আমরা এটারে বলতে পারি এর উপর কি বি এর অভিক্ষেপ। বলো, বলা যায় বি কস থিটা? তাহলে বি কস থিটার ভ্যালুটা কি আসছে বলো তো? এ ডট বি ডিভাইডেড বাই কি? এ ইকুয়াল কি বি কস থিটা। এটাই কি আমাদের এর উপর বি এর অভিক্ষেপ। অভিক্ষেপ জিনিসটা কি? যার অভিক্ষেপ সে ইন্টু কস থিটা। যদি বলতো বি এর উপর এর অভিক্ষেপ, তাহলে এক কস থিটা হইতো, ঠিক না? তাহলে আমরা কি করবো বলো? ডাটাগুলো তুলবা, গিভেন যেগুলো দেওয়া আছে লিখে ফেলো, সাথে সাথে লিখে ফেলো সবাই, প্র্যাকটিস হয়ে যাক। সফট কপি দিয়ে দেবো বলে এই না যে এখানে লিখবা না, দেখে গেলে কিন্তু লাভ নাই, প্র্যাকটিস করতে হবে। দেখো, 2i কেপ প্লাস 3j কেপ প্লাস 5k কেপ। ভুল লিখলে জানাও। বি ভেক্টর দেওয়া আছে মাইনাস i কেপ প্লাস 2j কেপ প্লাস 7k কেপ। ওকে, এখন কি লেখা যায়? আমরা জানি
না এখানে একটু বাংলা লিখে নাও, এটা লিখো অন্তত যেটা চাইছে। এ বরাবর বি এর অভিক্ষেপ, ঠিক না? এ বরাবর বি এর অভিক্ষেপ। এ বরাবর বি এর অভিক্ষেপটা কি? বি cos থিটা। তো বি cos থিটা ইকুয়াল আমরা তো জানি এটা মূলত কি এ ডট বি ডিভাইডেড বাই এ, তাই না? সো এ ডট বি ডট গুণফল, দেখো এ ডট বি উপরে কত আসতেছে? -2 প্লাস 6 প্লাস 35, তাই কি না? এর মান √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এতগুলো স্টুডেন্টের সামনে যদি ভুল হয় উপায় নাই, বলো উপরে কত আসে? 41, উপরে 39 মেবি, রাইট? নিচে আসে কত? 25, 9, 34, 4, 38 নাকি? দেখো তো 38 না? 38, তাহলে 39/√38, এটাই আনসার। এটা কিসের আনসার? এ বরাবর বি এর অভিক্ষেপ। কে কে বুঝি নাই বলো। বুঝছে এটা সবাই? ওকে, বড় হতে আসি। কি বলছে? উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকে কিনা বা থাকবে কিনা বা আছে কিনা নির্ণয় করতে বলছে। তো আবারও সেম কোশ্চেন, আমরা মোটামুটি আগের মতো ডাটাগুলো তুলবো। ডাটা যেগুলো দেওয়া আছে লিখে ফেলি, গিভেন সাথে সাথে লিখো, প্র্যাকটিস হয়ে যাক। বাসায় যে কি প্র্যাকটিস করে এটা আমরা খুব ভালো করে জানি, ঠিক আছে? যতই বলো স্যার দেখা যায়, বাসায় গিয়ে একদম পয়লা উল্টায় ফেলবো, এগুলো বুঝি আমরা। দেখো যেগুলো দেওয়া আছে লিখো। এ ইকুয়াল 2i cap প্লাস 3j cap প্লাস 5k cap। বি দেওয়া আছে -i cap প্লাস 2j cap। আর কি বলতেছো? কিছু বলছো? আগেরটা কি হয়েছে? আগেরটা √30 লিখলাম না? ঠিক ছিল? ওকে, সি কি দেওয়া আছে দেখো। i cap প্লাস 7j cap মাইনাস k cap। তিনটা ফ্যাক্টর দেওয়া আছে না? এখন তারা যাচাই করতে বলছে যে তিনটি ফ্যাক্টর একই সমতলে আছে কি নাই। আর আমরা কন্ডিশন লিখবো, একই সমতলে থাকলে তারা কোন শর্ত মেনে চলে? যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণন ইনটু তৃতীয় ভেক্টরের ডট গুণফল, রেজাল্ট কি হবে? 0। তাহলে আমরা লিখবো তিনটি ভেক্টর, বা এভাবে লিখতে পারো এ বি ও সি ও সি একই সমতলে থাকে। একই সমতলে থাকবে যদি যদি কি হয়? এ ক্রস বি ডট সি ইকুয়াল কি হয়? 0 হয়। ব্যাপারটা এমন না যে তুমি এ ক্রস বি ডট সি লিখছো, অন্য কিছু লেখা যাবে না। না, তুমি চাইলে বি ক্রস সি ইন্টু এও লিখতে পারতা, মানে যে কোনো দুইটা ইন্টু তৃতীয়টা, বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আগে আমরা এ ক্রস বিটা নির্ণয় করি। নাও যারা হাসবা ক্যামেরার সামনে দাঁড় করে রাখবো। দেখো i cap j cap k cap, বলো এ বরাবর কি আছে? 2 3 5, বি বরাবর -1 2 7। ক্রস গুণফল জানি তো নাকি? আই কমন নিব, আই কমন নিলে কি আসে বলো? 3 7 21 মাইনাস 10। একটু শর্ট করি না? শর্ট করার দরকার নেই। 21 মাইনাস 10 মাইনাস জে ক্যাপ যদি কমন নেই তাহলে কি আসে? 14 মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস কে ক্যাপ যদি কমন নেই 4 প্লাস 3। হ্যাঁ, ওকে, তাহলে উপরে আসতেছে কত? 11i cap মাইনাস 19j cap প্লাস 7k cap। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের মান বলো? এ ক্রস বি। এখন পরের কাজ কি? এটা এ ক্রস বি, আমার সাথে সি আছে না?
এটার সাথে এখন সি এর কি করব, ডট গুণফল দেখবো যে ভ্যালুটা কত আসে। ঠিক আছে, ওকে, এ ক্রস বিটা একটু নোট ডাউন করে রাখো সবাই, তুমি লিখছো এ ক্রস বি। ওকে, তাহলে এখন ফাইনালি আমরা লিখতে পারি এ ক্রস বি ডট সি ইকুয়াল, এ ক্রস বি কত ছিল বলতো, মাইনাস 19 জে কেপ প্লাস 7 কে কেপ। ওকে, ডট সিটা কি ছিল, মাইনাস কে কেপ এরকম ছিল। ওকে, এখন বলো ডট গুণফল কি পারি না এমন আছি, আই বরাবর গুণ হবে, জে বরাবর গুণ হবে, কে বরাবর গুণ হবে, তাই না? ওকে, তাহলে বলো কত আসে, প্রথমটা 11 মাইনাস 133 মাইনাস 133, পরে মাইনাস এই কি বলে 29 কেমনে আসে, 7 থেকে 7 না, 129 কেমনে আসে, ও সেটা বলো। তাহলে আনসার কত আসছে, মাইনাস 129, যা নট ইকুয়াল কি 0। যেহেতু নট ইকুয়াল 0 তার মানে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করে না, ফিনিশিং লাইন লিখতে হবে। অতএব এ বি ও সি একই সমতলে অবস্থান করে না। করে না। ওকে, দেখো কে কে বুঝে নেই। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখো, f1 এর ভেক্টর রূপ নির্ণয় করতে বলছে। দেখো f1 এর ভ্যালু দেওয়া আছে কত, 10 দেওয়া আছে। আবার সে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 30 ডিগ্রি। হ্যাঁ, কোথায়, ও f1 বলছে, সরি, তাহলে f1 হচ্ছে 15, ওই পাশে আমি f2 কে বলছি। তাহলে f1 15, এখন বলো তাহলে এটা কত ডিগ্রি কোণ করে আছে, হ্যাঁ 100, বুঝো ব্যাপারটা, এটু কত 30 না, পুরোটা 180, তাহলে ওই অ্যাঙ্গেলটা কত 150। আচ্ছা, একটু কমন সেন্স কাটাই, আমাদের যে চিত্রটা দিয়ে দিচ্ছে ভেক্টরটা কিন্তু এটা, তো এটার ভ্যালু দিয়ে দিচ্ছে কত 15 নিউটন। তোমরা যারা যে সরলরেখা পড়াইছে, আমি মনে হয় পড়াইছিলাম না, পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলার, ওইখানে তোমাদের মনে আছে আমরা এরকম ভেক্টর রূপ থেকে আমরা বিভিন্ন বিন্দু বের করতে পারি। এখন দেখো তোমারে বলছে এটার ভেক্টর রূপ নির্ণয় করতে। এখন একটা ভেক্টর রূপ কেমনে বের করে, কিছু একটা ধরো এ এক্স আই কেপ প্লাস এ ওয়াই জে কেপ প্লাস এ জেড কে কেপ, এটা হচ্ছে কি এর ভেক্টর রূপ, তাই না? এখন তুমি চিন্তা করো আই এর সামনে যে আছে এক্স, এটা পরিচয়টা কি, মানে সে এক্স অক্ষ বরাবর কত ঘর গেছে এবং কোন দিকে গেছে। যদি পজিটিভ দিকে যায় এক্স এর মান পজিটিভ, আর নাম্বারটা হবে কি কত ঘর গেছে, তাই না? এখন এটা আমরা কিভাবে বের করতে পারি, চিন্তা করো, এই বরাবর সে 15 নিউটন আসছে, এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি। তাই একটা বিষয় ভাবো, আমরা এভাবে মার্কিং করতে পারি কিনা, এই বরাবর সে যে ভ্যালুটা আসছে এটা আমাদের এক্স এর নেগেটিভ ভ্যালু না, নেগেটিভ ভ্যালু। আর এই বরাবর সে যতটা উপরে উঠছে এটা কি ওয়াই এর নেগেটিভ, সরি ওয়াই এর পজিটিভ ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা কার মান, আমি জানি এক্স এর মানটা নেগেটিভ, সেটা আমি পরে বসাবো, আর ওয়াই এর মানটা কি পজিটিভ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই বরাবর এক্স এর মানটাই আমি নেগেটিভ হিসেবে এক্স বসাইতে পারি না। আর এই যে ফিল্ডটা দেখতেছো, বলো তো এটা কি দ্বিমাত্রিক ফিল্ড নাকি ত্রিমাত্রিক? দ্বিমাত্রিক। দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, যেটা অক্ষ কোথাও কি আছে নাই, তার মানে এটা কি ফিল্ড, একটা দ্বিমাত্রিক ফিল্ড। তাহলে দ্বিমাত্রিক ফিল্ডে দেখো আমরা হায়ার ম্যাথের যে কনসেপ্টটা ছিল আমাদের, সেই কনসেপ্ট ব্যবহার করে কিন্তু আমরা কাজটা শেষ করে ফেলতে পারি। দেখো আমরা এইভাবে লিখতে পারি কিনা সমকোণী ত্রিভুজটাতে, দেখো তো আমরা যদি মার্কিং করি সাপোজ এ বি সি, তাহলে একটা বিষয় ভাবো, আমি যদি লিখি cos 30 ডিগ্রি, cos মানে কি ভূমি বাই অতিভুজ না, ভূমি বাই অতিভুজ, আমার কাছে কিন্তু অতিভুজ আছে, খেয়াল করছো এটা কত 15 দেওয়া আছে না, এটার ভ্যালুটা 15। তাইলে তুমি কি লিখতে পারো কিনা বলো তো, যে x ডিভাইডেড বাই 15, বলো লেখা যায় এটা, x ডিভাইডেড বাই 15 লেখা যায়? কেমনে লিখছি, cos 30, এটা কি অ্যাঙ্গেল না, একটা সমকোণী ত্রিভুজ না, ভূমিটা কি নিছি আমি x, আর অতিভুজটা কি 15। তাহলে এখন বলো x এর ভ্যালুটা কত আসে, x ইকুয়াল 15 ইন্টু cos 30, cos 30 এর মান জানি কত √3/2। তাহলে ব্যাপারটা কত আসতেছে বলো, 15
√3 ডিভাইডেড বাই কত আসে 2। তাহলে এটা কি আমি x এর ভ্যালু পাইলাম। সেম ভাবে আমি কার মান বের করব, y এর মান। এখন y এর ভ্যালু বের করার জন্য আমি লম্ব বাই অতিভুজ মানে sin থিটা ইউজ করতে পারি। ওইটা করা যায়, ধরো আমি sin দিয়েই করলাম। তাহলে আমরা বলতে পারি না y বাই 15। তাহলে y ইকুয়াল থিটার মানটা কত 30, sin 30 ইনটু কত 15। তাহলে বলো sin 30 মান কত হাফ। তাহলে আমরা এটাকে 15/2 বলতে পারি। এখন তুমি বলো এই বিন্দুতে পৌঁছানোর জন্য x অক্ষ বরাবর আমি কয় ঘর যাব, 15√3/2 না। এখন 15√3 কি পজিটিভ দিকে যাব নাকি নেগেটিভ দিকে? তাইলে আমরা ফাইনালি কি বলতে পারি কিনা দেখো তো। দেখো a ভেক্টর, সরি এটা তো a না, এটাকে সাপোজ তুমি f2 ভেক্টর ধরো, f1। তাহলে f1 ভেক্টরের এই বিন্দুতে পৌঁছানোর জন্য আমার নেগেটিভ দিকে কি পরিমাণ যেতে হবে, -15√3/2 i ক্যাপ প্লাস 15/2 j ক্যাপ। তো এটাই হচ্ছে আমাদের এটার ভেক্টর রূপ। কে বুঝি নাই বলো, এটা কিন্তু আমরা আচ্ছা এখন দেখো আমি f1 এর ভেক্টর রূপটা পাইছি। বড় হতে দেখো f1 + f2 এবং f1 - f2 লম্ব কিনা। আচ্ছা লম্ব কিনা সে আলাপে পরে, আগে তো f2টা লাগবে না। সেম প্রসেসে আমার কার মান বের করতে হবে, f2। চলো আগে f2টা বের করা যাক। দেখো এখন f2 এর জন্য আমি যে চিত্রটা আঁকি, ধরো হচ্ছে এদিকে এটা হচ্ছে f2, সে অ্যাঙ্গেল করে রাখছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আবারও সেম কেস, দেখো সেই বরাবর গেছে কি পরিমাণ x, উপরের দিকে গেছে কি পরিমাণ y। তো আমরা এই ভ্যালুগুলো যদি নির্ণয় করি, কথা বলো না এই চোখ একদম, দেখো তাইলে আমরা এইভাবে লিখতে পারি কিনা যে cos 30 ডিগ্রি ইকুয়াল ভূমি বাই অতিভুজের ভ্যালুটা কত দেওয়া 10। তাহলে x ইকুয়াল কত আসতেছে 10 ইন্টু √3/2 না, মানে আমরা এটাকে 5√3 বলতে পারি। এটা কার মান x এর মান। পরে সাইন ইউজ করো, sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে y ইকুয়াল sin থিটা, sin 30 এর মান কত হাফ না, হাফ ইন্টু হচ্ছে 10। তাহলে রেজাল্ট কত আসতেছে 5। কথা বলো না। তাহলে x এর ভ্যালু পাইছি 5√3, y এর ভ্যালু কত পাইছি 5। তাহলে ফাইনালি আমি কি এটা বলতে পারি কিনা, সুতরাং f2 ইকুয়াল 5√3 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ বলা যায়। আচ্ছা এটা ছিল f2, f1টা কি ছিল একটু বলো তো, -15√3 না, √3/2 i ক্যাপ, পরে 15/2 j ক্যাপ। ওকে f1 পাইছি, f2 পাইছি। এখন আমার এই দুইটা রাশির কথা বলছে, একটা হচ্ছে f1 + f2 আর একটা কি f1 - f2। তারা লম্ব কিনা, এখন দুইটা ভেক্টর লম্ব কিনা কিভাবে বের করে বলো, ডট গুণফল 0। তাহলে আগে আমরা f1 + f2 বের করব, এরপর f1 - f2 বের করব। আগে দুইটা ভেক্টর নির্ণয় করি, চলো নাও। আচ্ছা আমরা যেহেতু ভেক্টর দিতেছি তো উপরে আমরা ভেক্টর সাইনটা ইউজ করি, f1 + f2। f1 + f2 দেখো i বরাবর কি আছে, এই কথা বলো না, 5√3 মাইনাস 15√3/2 লিখতে পারি, বুঝছো কেমনে? ওকে প্লাস j ক্যাপ বরাবর কি আছে, বা j ক্যাপটা আমরা পরে লিখি, 5 প্লাস 15/2 j ক্যাপ। দেখো এটা কার ভ্যালু f1। এখন এটার একটা কাজ করি, আমরা একটু সহজ সরল ভাবে প্রকাশ করি। যদি লসাগু নেই ভিতরে 2, উপরে কত আসে বলো 10√3 মাইনাস 15√3, বাইরে কি আছে i ক্যাপ, চলে ভিতরে আমরা লসাগু 2 নিলাম, 10 প্লাস 15 j ক্যাপ। ওকে 10√3 মাইনাস 15√3, এটারে আমরা মাইনাস 5√3/2 i ক্যাপ বলতে পারি, প্লাস উপরে কত 25 না, তাইলে 25/2 j ক্যাপ। ভগ্নাংশ নিলে সুবিধা, দশমিক না নেওয়াটাই হচ্ছে, ঠিক আছে। তো এটা কার ভ্যালু পাইছি বলো তো। ঠিক সেম ভাবে আমরা কার মান বের করবো f1 - f2। এ পর্যন্ত বুঝতে পারছি সবাই, কে বুঝি নাই?
পরেরটা যাব। দেখো মাইনাস F2টা বের করি। আমার একটু বলবা যে F1টা আসলে কে ছিল, বলো। মাইনাস 15√3/2। আচ্ছা আমি দেখে দেখতে হবে। F1 এটা, তারপর -5√3, -5√3 কমন নিয়ে আমরা i ক্যাপ লিখতে পারি। ওকে, এরপর দেখো j ক্যাপ বরাবর 15/2 -5 লিখতে পারি, প্লাস 15/2 মাইনাস কি লেখা যায়, 5 কি j ক্যাপ, বলো এটা লেখা যায় কিনা, লেখা যায়। তাহলে আমরা একটু সহজ সরল করি। দেখো আমরা মাইনাসটা যদি কমন নেই ভেতরে প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে 2 যদি লসাগু নেই 15√3 প্লাস 10√3, এই ভুল হলে বলবা, না বুঝলে বলবা, প্লাস আমরা এখানে যদি লসাগু নেই তাহলে 15 মাইনাস কত আসে 10 j ক্যাপ, এটা বুঝতে পারছি, বুঝছি। মাইনাস উপরে কি আছে বলো, 25√3 ডিভাইডেড বাই কত 2 i ক্যাপ, তারপর প্লাস উপরে কত আসে 5 না, 5/2 কি j ক্যাপ। ওকে, তো আমরা F1 প্লাস F2 পাইছি, F1 মাইনাস F2 পাইছি, ঠিক আছে। এখন আমরা দেখব কি তাদের ডট গুণফল। নাও F1 প্লাস F2 ডট গুণ F1 মাইনাস F2 ইকুয়াল, আচ্ছা F1 প্লাস F2টা কি ছিল দেখো তো, হ্যাঁ একজন একটু বলো, মাইনাস 5√3 ডিভাইডেড বাই 2 ছিল 2 i ক্যাপ, পরে 25/2 j ক্যাপ। ওকে, এটা ছিল কি F1 প্লাস F2, F1 মাইনাস F2 বলো, মাইনাস i ক্যাপ প্লাস আরেকবার 5/2 j ক্যাপ। এখন বলো ডট গ্রহণ করতে পারি না কে কে, ডট গুণন কে কে করতে পারি না। আচ্ছা দেখো আজকে সবাই প্রেমে আসবে। পরে i ক্যাপ গুণ দাও, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, তাহলে কি আসছে বলো উপরে √3 গুণ করলে তো 3 25 আর 5 গুণ করলে কত আসে 625 না, ও 125 ইন্টু 3 উপরে কত আসে 375/4, i কিন্তু থাকে না, থাকে না, প্লাস পরে 125/, এটা আসলে 0 হইতেছে না কোনোভাবে, 4, তাহলে রেজাল্ট কত আসে বলো, নিচে 4 উপরে কত আসে, উপরে 500 না, এই 250, 125 ইজ নট ইকুয়াল কি 0, যেহেতু নট ইকুয়াল 0 সুতরাং F1 প্লাস 2 এবং F1 মাইনাস 2, F1 প্লাস 2 এবং F1 মাইনাস 2 কি না পরস্পর লম্ব না। দেখো কে কে বুঝি নাই, ম্যাথ সহজ কিন্তু এটা একটু কাজ করা লাগছে বেশি আর কি, ঠিক আছে। দেখেন এই ম্যাথগুলো কিন্তু আগে করানো হয়েছে না, কি দেওয়া আছে দেখো তো। AB বরাবর আমরা একটু চিত্রটা একটু ভালো করে বুঝি, দেখো এই কথা বলো, চিত্রটা একটু বুঝো সবাই। AB বরাবর সুজনের নৌকার বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে AB কোনটা, এই যে এটা এই বরাবর গেছে। আচ্ছা তার মানে কিন্তু এই না যে সেই বরাবর রওনা দিয়েছে, নাকি এটাই বুঝাইছে, না এটাই বুঝাইছে, হ্যাঁ সরি AB বরাবরই রওনা দিছে, মানে আমি ভাবতেছিলাম AB বরাবর পৌঁছাইছে কিনা, কারণ AB বরাবর যদি পৌঁছাইতে চায় রওনা কিন্তু এদিক বরাবর দিতে হবে না। আচ্ছা তারা এটাই বুঝাইছে যে AB বরাবর সে রওনা দিয়েছে। ওকে, AC বরাবর রওনা দিয়েছে কুবের, তার নৌকার বেগ দেওয়া আছে 5.5 ms ইনভার্স। CB বরাবর স্রোতের বেগ, CB কই, C থেকে কোন দিকে, B এর দিকে, আমরা জানি স্রোত এইভাবেই প্রবাহিত হয় তাই না। তো এই বরাবর স্রোতের বেগ দেওয়া আছে 1.2 ms ইনভার্স, নদীর প্রস্থ দেওয়া আছে, সকল ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। তো এখানে বলছে কুবেরের নৌকা প্রকৃত পক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো। এখন দেখো নৌকা দিয়ে যখন নদী দিয়ে যখন নৌকা যায় তাই না, নদী দিয়ে যখন নৌকা যায় তখন কিন্তু নৌকার একটা বেগ থাকে, স্রোতের একটা বেগ থাকে কিনা, হাসাহাসির কিছু নাই।
নৌকার একটা বেগ থাকে আর কার বেগ থাকে? স্রোতের। এখন বলো নৌকার নিজস্ব বেগে কিসে যাইতে পারে কিংবা স্রোতের বেগে যাইতে পারে? যেটা লব্ধি বেগে। তাহলে এখানে আসলে তোমাকে কি বের করতে বলছে বলো তো? তার লব্ধি বেগ। লব্ধি বেগ, ওকে, এটা না হয় বের করলাম। পরে আসো, সুজন এবং কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে, এই প্রশ্নগুলো আসবে। কে আগে অপর পারে পৌঁছাবে? দুই ক্ষেত্রে কি বের করব? সময়। আর সময় তো আমরা জানি টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, জানি না? তো এটা আমরা সলভ করি, চলো। ছোট করতে আসো, ইনফরমেশন কি কি দেওয়া আছে চলো এই লিখে ফেলো পাশাপাশি। কার নৌকার কথা বলছে? কুবের। কুবেরের নৌকার বেগ কত দেওয়া আছে? নৌকার বেগ v ইকুয়াল 5.5 ms ইনভার্স, তাই না? স্রোতের বেগ u কত দেওয়া আছে? 1.2 ms ইনভার্স। নদীর প্রস্থ কি এখানে লাগবে? লাগতেছে না। কোন লাগবে? অ্যাঙ্গেল। কুবের, কুবের কোন দিকে, কোন দিকে গেছে? এসি বরাবর। এসি বরাবর গেছে, 120 ডিগ্রি কোণে গেছে না? দেখো তো এসি কোনটা? এই যে এটা পুরো 120 কিনা? তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 120। তাহলে এখন আমরা লিখবো নৌকার লব্ধি বেগ। নৌকার লব্ধি বেগ W ইকুয়াল রুট ওভার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2bu cos আলফা। মান বসো, 5.5 স্কোয়ার প্লাস 1.2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5.5 ইন্টু 1.2 ইন্টু cos 120 এর মান কত? মাইনাস হাফ। ক্যালকুলেশন করে ফাইনাল আনসারটা আমাকে জানাবা, বুঝানো না হয়। 5.08 ms ইনভার্স, ব্র্যাকেটে লিখে দিলাম প্রায়। তো কুবেরের নৌকা প্রকৃতপক্ষে এত মানের বেগে অপর পারে পৌঁছাবে। বুঝতে পারছি আমরা? একে বুঝি নাই, বলো পরেরটাতে যাব। সুজন ও কুবেরের মধ্যে কে অপর পারে আগে পৌঁছাবে? তো আমরা কিন্তু জানি নদী পারাপারের জন্য সময় টি ইকুয়াল, চোখ বন্ধ করে ডি ডিভাইডেড বাই, ভেরি গুড, তাই না? তো এখন একজনেরটা আগে দেখা যাক। সুজন, সুজনের ক্ষেত্রে ডাটা খুঁজো। সুজনের এই প্রস্থ কত দেওয়া আছে? কত? 400 মিটার, ওকে। তার অ্যাঙ্গেল বি কত দেওয়া আছে? সুজনের ক্ষেত্রে বি কত? সুজন গেছে কিন্তু এবি বরাবর, তাই না? তার মানে কত? 90 ডিগ্রি। ও সরি, বি তো হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আলফা কত? এটা আমরা 100% শিওর যে এবি পথে যে গেছে সে আগে পার হবে, কারণ আমরা কিন্তু জানি 90 ডিগ্রি কোণে চালালে সে সবার আগে পার হয়, তাই না? আচ্ছা, তাইলে আলফা ইকুয়াল পাইছি, বের করবো কার মান? টি এর মান। লিখো সুজনের জন্য টি ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা কত আসে? 400। বি এর মান হচ্ছে 6, সাইন আলফার মান কত? সাইন 90 মানে 1, কত আসে? 66.67 কি সেকেন্ড। কেন? দেখো এটা ইনপুট দিছো মিটারে, এটা দিছো এমএস ইনভার্স 1 এ, তাহলে টি এর মানটা সেকেন্ডে আসবে না? তার মানে 66.67 সেকেন্ড। বাকি কাজ নিজেরা করো। কাটটা কুবেরেরটা করো, বলো এটা কত আসে? টি প্রাইম সলভ করো, সলভ করে জানো কত আসে? 9-7 সেকেন্ড। তার মানে বুঝতেই পারতেছো এখানে কে আগে পার হবে? সুজন, তাই না? সুজন অপর পারে আগে পৌঁছাবে। দেখো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা। কোন কত ধরা হয়েছে বলো? 120। হ্যাঁ, এই এক একজন এক এক আনসার বলে কেন? দেখো তো কই ভুল করছো, কার ভুল হয়েছে দেখো আগে। নিউটনিয়ান বলবিদ্যা লিখছো? লিখছো? আচ্ছা এখন দেখো এখান থেকে কি কি পড়বা? দুইটা টপিক পড়বা পরীক্ষার জন্য। এক হচ্ছে ব্যাংকিং কোণ, হ্যাঁ, আর জড়তার ভ্রামক। কেন ক্লাস নিয়ে দিয়েছিলা? ক্লাস নিয়ে দিয়েছিলা? যাই হোক, খেয়াল করো তো, ব্যাংকিং কোণ এবং জড়তার ভ্রামক। আর যদি সময় থাকে তাইলে কৌণিক গতি নিয়ে হালকা পাতলা পড়াশোনা করে যাবা, ঠিক আছে? যদি সময় থাকে আর কি। এমসিকিউ প্লাস সিকিউ আসতে পারে, বলা যায় না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা কোশ্চেন লিখি। এই প্রশ্নটা তোমাদের আগেও সলভ করানো হয়েছে, ক্লাসে করানো হয়েছে না?
কর্ণ হয়েছে, দেখা যাক। এই কথা বলো না, আমরা প্রশ্নটা একটু দেখি। একজন সার্কাসের খেলোয়াড় 60 সেন্টিমিটার দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছেন। ওকে, এরপর তিনি সুতার দৈর্ঘ্য 10% কমাইছে আর প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করছে। বস্তুটিকে আনুভূমিক তলে ঘোরাতে থাকেন। আনুভূমিক তল বলতে বুঝতেছো, এরকম ভাবে। উলম্ব তল মানে কি? এইভাবে। আচ্ছা, বস্তুটি যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে, আচ্ছা আগে কিন্তু কিভাবে ঘুরাইছে, পরে আনুভূমিক তলে। আচ্ছা, যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান বল তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, একটা বস্তুকে তুমি এভাবে ঘুরাইতেছো, চিন্তা করো, তাহলে কেন্দ্র থেকে এই পয়েন্টেও তার সর্বোচ্চ উচ্চতা না, এটাই তো তার সর্বোচ্চ উচ্চতা নাকি? এখন সুতার টান বলটা কিভাবে বের করবা? সুতার টান বল মানে কি? সুতার মধ্যে কি পরিমাণ টান বল সে অনুভব করতেছে। এখন দেখো, সুতা কেন্দ্র বিমুখী বল অনুভব করতেছে না উপরের দিকে এফসি, যার ফর্মুলা আমরা কি জানি, এম ভি স্কোয়ার বাই আর। আর কৌণিক বেগ যদি দেওয়া থাকে এম ওমেগা স্কোয়ার আর, জানি কিনা? এটা কোন দিকে কাজ করতেছে? কেন্দ্রের বাইরের দিকে, মানে উপরের দিকে না? আচ্ছা, এই যে বস্তুটা তুমি ঘুরাইতেছো, বস্তুর একটা ওজন আছে না নাই? ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। কেন্দ্র বিমুখী বল উপরের দিকে, ওজন কোন দিকে? নিচের দিকে। তাহলে সুতার লব্ধি টান কি হবে? দুইটার বিয়োগফলের সমান না? বিয়োগফলের সমান। তো বুঝতে পারছো কি বিষয়টা? যদি এরকম হইতো যে সে এই বরাবর এই পয়েন্টে তোমাকে বের করতে বলো টান বল, তখন কেন্দ্র বিমুখী বল কোন দিকে কাজ করে? নিচের দিকে। ওজনও কোন দিকে কাজ করে? তখন কি হইতো বলতো? যোগ হয়ে যেত। বুঝতে পারছো? তখন কিন্তু হয়তো তাদের মধ্যকার যোগ। ওকে, যাই হোক, ডাটা যেগুলো আছে আমরা একটু লিখে ফেলি। গিভেন 60 সেন্টিমিটার দীর্ঘ, তার মানে এটা আসলে ব্যাসার্ধ হিসেবে কাজ করবে না, সেন্টিমিটারে ম্যাথ করা যাবে। কিসে নিতে হবে? 0.6 মিটার। ওকে, ভর কত দেওয়া আছে বলো? 80 গ্রাম। কেজিতে কেমন দিবা? কেজি। ওকে, তারপর প্রতি মিনিটে 120 বার, এটা কিসের মান দেওয়া বলো তো? ওমেগার মান দেওয়া আছে না? তাহলে আমি কি বলতে পারি 120 আরপিএম? আরপিএম এ ম্যাথ করা যাবে? কিসে করতে হবে? এক্স্যাক্টলি 2π/60 দ্বারা গুণ করে। তাহলে কত আসে? 12.56 রেডিয়ান পার সেকেন্ড। আবার বলতেছি, আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে কেমনে যাবা? 2π/60 দ্বারা গুণ করে। 2π/60 দ্বারা কি করে? গুণ করে। এখন আসি, ঠিক আছে, এখন আমরা লিখবো সর্বোচ্চ বিন্দুতে। একবারে করে ফেলি নাকি? সর্বোচ্চ বিন্দুতে সুতার টান বল, এটাকে এফ দ্বারা প্রকাশ করলাম। এটা হবে কেন্দ্র বিমুখী বল মাইনাস কি এমজি না? কেন্দ্র বিমুখী বলের কোন সূত্র ইউজ করবা? এম ভি স্কোয়ার বাই আর নাকি এম ওমেগা? কেন ওমেগা স্কোয়ার? ডাটা দেওয়া আছে ওমেগা। তাহলে দেখো, এম ওমেগা স্কোয়ার আর মাইনাস কি এমজি। ডাটা বসাও, তুমি চাইলে এমটা কমন নিতে পারো, এম ইন্টু ওমেগা স্কোয়ার আর মাইনাস জি। এই বলো কত আসে? এম এর মান কত? 0.08। ওমেগা কই? 12.5 স্কোয়ার 6 0.6 মাইনাস কত? 9.8। বলো ফাইনালি আনসার বলো। দেখো তো 6 পয়েন্ট বলো। 6.8 কি? 6.78। আচ্ছা ওইটাই 8 কি নিউটন। তাহলে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান বল 6.8 নিউটন। ক্লিয়ার? আচ্ছা আমার একটা কথা বলো তো, যদি এইখানে বলতো এই বিন্দুতে, তাহলে এফসি কি বাইরের দিকে কাজ করতো না? তখন ওজন কাজ করতো কোন দিকে? তখন লব্ধি আমরা এই বরাবর কাজ করতো কিনা? কেমনে? তখন অ্যাঙ্গেলটা কত নিতাম? 90। বুঝতে পারছি? যে কোনো জায়গায় আমরা বের করতে পারতাম। আচ্ছা বড় কথা আসি, তাকাও। উলম্ব তলে ও আনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে কিনা? কৌণিক ভরবেগ জিনিসটা কি বলো? এল দ্বারা প্রকাশ করতাম না? এল ইকুয়াল কি আই ইন্টু ওমেগা, মনে আছে? তাহলে কৌণিক ভরবেগের আইটাকে এখানে জড়তার ভ্রামক না? এখন একটা বস্তুরা যে এভাবে ঘুরাইতেছে, আয়ের সূত্র কি? এম আর স্কোয়ার ইন্টু ওমেগা কিনা? এখন তারা দুই ক্ষেত্রে কিসের কিসের ভ্যালু চেঞ্জ করছে খেয়াল করো। এম এর মানটা কি চেঞ্জ করছে?
না, আর চেঞ্জ করছে এবং ডাব্লিউ চেঞ্জ করছে, তাই না? তাহলে আমরা বলবো যখন সে উলম্ব তলে ঘুরাইতেছিল, মানে পূর্বের অবস্থায়, পূর্বে উলম্ব তলে না? হ্যাঁ, লিখো উলম্ব তলে, উলম্ব তলে ডাটা কি কি দেওয়া আছে লিখে ফেলি আবার আগের মতোই। এম দেওয়া আছে 0.6 কি কেজি নাকি 0.06 না 0.08, আর কি 0. ওমেগা আগেরটাই লিখি 12 কত জানি ছিল 5-6 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো এখন আমরা এখন লিখি কৌণিক ভরবেগ L ইকুয়াল I ওমেগা। I ইকুয়াল আমরা কি জানি mr স্কয়ার। m এর মান কত দেওয়া আছে 0.8, আর কই 0.6, ওমেগা কত 12.56। ক্যালকুলেশন করে জানাও কত আসে ফার্স্ট। তো আমরা এখন যাব হচ্ছে আনুভূমিক তলে। লিখো সবাই আনুভূমিক তলে। আচ্ছা, আনুভূমিক তলে কি কি চেঞ্জ করতে বলছে বলো তো? এই কি চেঞ্জ করতে বলছে? সুতার দৈর্ঘ্য মানে আর এর মান 10% কমাইতে বলছে না? 0.06 আগে ছিল কিনা, মাইনাস 10% অফ 0.6 কত আসে 0.54 মিটার। ওকে, তারপর ওমেগা 120 আরপিএম ছিল না আগে, এটা কয় পার্সেন্ট বাড়াইতে বলছে 5%, তাহলে 120 প্লাস 5% অফ 120, এটা কোন এককে আরপিএম এককে, তাহলে কত আসে বলো 126। ফাইনালি কি আমি আরপিএম ম্যাথ করতে পারবো? তাহলে কিছু নিতে হবে, হ্যাঁ গুণ দাও, গুণ দিয়ে বলো কত আসে 19 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন আমরা লিখবো কি দেখো, আমরা বলতে পারি L প্রাইম ইকুয়াল I প্রাইম ওমেগা প্রাইম, বলতে পারি না? তাহলে ফাইনালি mr স্কয়ার ওমেগা প্রাইম, এখানে আর এর জায়গাতে প্রাইম দাও। ওকে, m এর মান চেঞ্জ হয় নাই, তো m এর মান কত ছিল জানি 0.08। ওকে, r স্কয়ার, আর কই 0.54, এখানে আছে স্কয়ার ইনটু ওমেগা কই 13.19। ওকে, বলো কত আসে 0.308 কেজি মিটার স্কয়ার রেডিয়ান সেকেন্ড ইনভার্স। ওকে, বলো এখন কৌণিক ভরবেগ কি একই রইলো? একই রইলো? রইলো না। তাহলে ফিনিশিং লাইনটা কিভাবে লিখবো? অতএব আনুভূমিক তলে এবং উলম্ব তলে কৌণিক ভরবেগ কি না একই বা সমান না। বুঝতে পারছি এই পর্যন্ত? লিখো। আচ্ছা, এইটাতে আসে, এই কথা বলো না, দেখো যা করলা তোমরা। এই প্রশ্নটার দিকে একটু তাকিয়ে সবাই, কোন টপিক থেকে আসছে এটা? সহজ না একদম? বোর্ডে এসে সলভ করবা কেউ? বোর্ডে এসে কেউ সলভ করবা? আপলোড হবে, হ্যাঁ? আচ্ছা, এই খেয়াল করি, দেখো 8 মিটার দেওয়া আছে। আমি আজকে বেশি আর আগাবো না, ঠিক আছে? খেয়াল করো, 8 মিটার প্রস্থের রাস্তা, মানে এটা কিসের মান দেওয়া? ডি ইকুয়াল কত দেওয়া আছে 8 মিটার। একটি গাড়ি যথাক্রমে 100 এবং 80 মিটার বাঁকের মানে ব্যাসার্ধের দুটি বাঁক অতিক্রম করে রাস্তার ভেতরে ও বাইরের উচ্চতার পার্থক্য, মানে এটা কার মান দেওয়া আছে? এইচ এর মান কত দেওয়া 0.4 মিটার। ওকে, এখন দেখো ছোট কথা কি বলছে, উল্লেখিত রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো, মানে কার মান বের করতে বলছে? থিটার মান কেমনে করবা? সাইন থিটা, এক্স্যাক্টলি। তাহলে আমরা কি জানি বলো? সাইন থিটা ইকুয়াল h বাই ডি। বলো বলো থিটা কত আসে? এই কত আনসার বলো? 2.86 ডিগ্রি, এটাই আনসার। এর থেকে সহজে 3 নাম্বার দিবে কেউ? উভয় রাস্তায় সমান বেগে অতিক্রম করতে পারবে কিনা, তাহলে আমরা কি বের করব? সর্বোচ্চ গতিসীমানা মানে v এর মান নাকি? তাহলে এখন লিখো প্রথম রাস্তায়
প্রথম রাস্তায় কি দেওয়া আছে বলো, আর এর মান কত দেওয়া আছে, ব্যাসার্ধ 100 মিটার। থিটার মান আমরা বের করছি না একটু আগে, 2.86 ডিগ্রি। আর কি লাগে, জি এর মান তো আমরা জানি 9.8 ms ইনভার্স 2। বের করবো কার মান, ভি, সর্বোচ্চ গতিসীমা ভি ইকুয়াল হোয়াট নাকি। এখন আমরা কি জানি বলো, বি স্কোয়ার বাই আর জি। এখান থেকে ভি ইকুয়াল কি আসে, রুট ওভার টেন থিটা আর জি আসে। তাহলে রুট ওভার টেন থিটা কই, এই ইনপুট দাও দেখো, আর এর মান 100 ইন্টু 9.8, বলো বলো কত, মানে 7 কি ms ইনভার্স, তাই না, 7 ms ইনভার্স। ঠিক সেম কাজটা আমরা আবার করব, আর এর মান কত বসায়া 80। বুঝাই যাইতেছে সেম হবে না, হবে হবে না। তাহলে ফিনিশিং লাইনটি কি হবে, দুইটি রাস্তায় একই বেগে মানে অতিক্রম করতে পারবে না, বা দুটি বাঁকে একই বেগে কি করতে পারবে না, অতিক্রম করতে পারবে না, বা সমান বেগে অতিক্রম করতে পারবে না। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আছে, খেয়াল করো সবাই। তো মহাকর্ষ অভিকর্ষ থেকে কোন কোন টপিক সিলেক্ট করবা দেখো। একটা হচ্ছে মহাকর্ষীয় সূত্র, মনে আছে, মহাকর্ষীয় সূত্র। এখানে কি কি পার্ট আছে, প্রাবল্য আছে, বল আছে, বিভব আছে, মনে আছে না, লব্ধি, প্রাবল্য, বল, বিভব নির্ণয় করতে বলে, এটা একটা পার্ট। আরেকটা পার্ট চোখ বন্ধ করে কৃত্রিম উপগ্রহ। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের বেশি না, মাত্র 2টা ডাটা তুমি পড়লেই হবে, সরি 3টা। এক হচ্ছে বি, রৈখিক বেগ কি ছিল মনে আছে, আর প্লাস এইচ। কৌণিক বেগ রুট ওভার কি ছিল বলো, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল কিউব। টি ইকুয়াল কি ছিল, ডিভাইডেড বাই কি ছিল, জিএম, রুট ওভার কিন্তু পুরোটার মধ্যে, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো হইলে মোটামুটি আমাদের মহাকর্ষ অভিকর্ষে কৃত্রিম উপগ্রহ টপিকটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ও হ্যাঁ আরেকটা, ভেরি গুড, মুক্তি বেগ ভিই, এসকেপ ভেলোসিটি কি ছিল মনে আছে, রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর। আরেকটা ছিল রুট ওভার 2gr। এই মনে পড়ে, বুঝছি সবাই, এই কোশ্চেন লিখে। আচ্ছা এইটা না দেখে, এটা করানো হয়েছে, এটাও করানো হয়েছে, এটা সলভ করি, একটু করানো হয়নি, আমরা এটা সলভ করি। আচ্ছা খেয়াল করে, এই ছোট কথা, এটা একেবারে সিম্পল, দেখো একদম কথা হবে না। ছোট গতে কি বলছে, গ্রহটির ভর নির্ণয় করতে বলছে, মানে কার মান, ক্যাপিটাল এম। গ্রহের কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে না, এবং খেয়াল করছো পৃষ্ঠে তার কি দেওয়া আছে, জি এর মান। যতই কাল্পনিক গ্রহ বলুক, আমরা কিন্তু বুঝে ফেলছি এটা পৃথিবী, তাই না। ডাটাগুলো দেখে কিন্তু আমাদের মনে হইতেছে না এটা পৃথিবী। তাহলে দেখো ডাটা যেগুলো দেওয়া আছে একটু লিখে ফেলি। দেওয়া আছে তার ব্যাসার্ধ আর, আর দেওয়া আছে 6500 কি কিলোমিটার, ম্যাপ করা যাবে, 10⁶ মিটার। পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে 9.81 মানে 801 ms ইনভার্স 2। ওকে, আর কি দেওয়া আছে বলো, জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার -2। আরো কিছু আছে, চাইছি কিসের মান, তার ভর এম এর মান। বলো ভর আমরা কিভাবে বের করতে পারি, আমরা জানি জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার, জানি না, জিএম বাই আর স্কোয়ার। তাইলে দেখো আমরা এখান থেকে এমটা বের করে ফেলতে পারি, এম ইকুয়াল জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি লেখা যায়। ডাটাগুলো ইনপুট দাও, ইনপুট দিয়ে আমাকে আনসারটা দাও কত আসে। দেখো 6.2 ইন্টু 24 কি কেজি, একক বলতে হবে। হ্যাঁ, এটা কি বুঝতে পারছি, লেখো সবাই। এ হতে বি এর দূরত্ব এবং বি হতে সি এর দূরত্ব, মানে এই যে ডিসটেন্স এবং এই ডিসটেন্স দুইটা সেম কিনা তোমাকে নির্ণয় করতে বলছে। খেয়াল করো দুইটা জায়গাতেই জি এর মান দেওয়া আছে না, কত দেওয়া, 6.534। এখন আমার একটা কথা বলো, বি কিন্তু পৃষ্ঠ, তাই না, ভূপৃষ্ঠ একই,
এটা আসলে কোন জায়গায়, ভূপৃষ্ঠের উপরে নাকি নিচে? নিচে, হ্যাঁ নিচে। আর সি কি? উপরে। তাইলে এটা কতটুকু গভীরে সেটা বের করতে হবে না? তাইলে এটা কিন্তু তুমি গ্রাফ যখন পড়াইছি তখন বলছিলাম সরলে কিভাবে উঠবে আবার এখানে নামবে, মনে নাই? এটা ছিল কি আমাদের পৃষ্ঠ বি সাপোজ, আর এই এরিয়াটা হচ্ছে ভূপৃষ্ঠের গভীরে, এটা হচ্ছে কেন্দ্র বলছিলাম। আর এটা হচ্ছে কি উপরের দিকে যত যায় জি এর মান বক্ররৈখিকভাবে হ্রাস পায়। কেন বক্ররৈখিকভাবে হ্রাস পায়? সূত্রটা কি ছিল মনে আছে? জি আপ ইকুয়াল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, মনে পড়ে? তো স্কোয়ার কিউব থাকলে আমরা জানি এটা বক্ররেখার সমীকরণ, সরলরেখার সমীকরণে কখনো স্কোয়ার কিউব থাকে? তো বক্ররৈখিকভাবে হ্রাস পায়। ওকে, তাহলে এখন আমরা এর অবস্থানটা বের করি। বি থেকে কত? তাহলে আমরা লিখি একটু সবাই এ এর জন্য এই কি দেওয়া আছে বলো? জি ডাউন দেওয়া আছে না? কত দেওয়া? 534 কি? ওকে, বের করবো কার মান? এইচ এর মান। আর দেওয়া আছে কত? 6.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 কি মিটার আছে কিনা? এখন বলো আমরা কি জানি? জি ডাউন ডিভাইডেড বাই জি ইকুয়াল 1 মাইনাস এইচ বাই আর, জানি না? জানি। এখান থেকে কার মানটা বের করবা? এইচ এর মান। এটা কমপ্লিট করতে পারবো না? স্ট্যান্ডার্ড জি এর ভ্যালু দেওয়া আছে, ভূপৃষ্ঠে জি ডাউন বসাবা 1 তো 1, আর এর মান দেওয়া আছে, এইচ এর মান পারবো কিনা? এটা হচ্ছে কোন বিন্দুর জন্য? এ বিন্দুর জন্য। বি এর জন্য কোন সূত্র ইউজ করবা বলো? আপের সূত্র, ভেরি গুড। তাহলে ওইটা আমরা কি জানি? জি আপ ডিভাইডেড বাই জি ইকুয়াল আর ডিভাইডেড বাই, এখান থেকে কার মানটা বের করবা? পারবো না? এই বুঝতেছি সবাই? বলো এই পর্যন্ত প্রবলেম আছে কারণ? কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, এটা তো কিছুই না। উপগ্রহের ম্যাথ আসে মানে ফ্রি মার্কস। সূত্র লিখবা, মান বসাবে, আনসার হয়ে যাবে। আমি যদি বলো ভাই ক্যালকুলেটর পারি না, ক্যালকুলেশন সলভ করতে পারি না, এটা তো এখন তাইলে তোমার জোর করে প্রাইভেট স্কুলে ভর্তি করতে হবে। দেখো রুট ওভার 2, সরি 2 তো না, এখানে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই দেখো এখানে কি এইচ কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা না? কোথায় দেওয়া? এই যে দেখো এইচ দেওয়া আছে কিনা? আছে। তাহলে এইচ এর মানটা বসাইলে আমরা আনসারটা পাই যাবো। রৈখিক বেগ কথা কি বুঝতে পারছো? কেন্দ্র থেকে কেন? আর তো আছে না? ওই আমি তো সেটাই বলছি, আর তো আছে। আর এইচটা কি? এইচ তো ভূপৃষ্ঠ থেকে দাও, তো এইচ এর মান তো এটাই, বুঝছো নাই? কেন্দ্র থেকে দূরত্বটাই তো আর প্লাস এইচ, সূত্রের মধ্যে আছে। এইচ এর পরিচয় কি বলো? তাইলে এটা কি দেওয়া? কই থেকে দেওয়া? ভূপৃষ্ঠ থেকেই তো। দেখো এতটুকু হচ্ছে আর, আর এতটুকু হচ্ছে এইচ, আর কেন্দ্র থেকে পুরো দূরত্ব তো আর প্লাস এইচ, এটাই তো লিখলাম। সূত্রই তো এটা। তা তো অবশ্যই। এটা কি সূত্র? কি আর নাই? তাহলে যোগ কেন করবো না? বুঝতে পারছো? আর অবশ্যই আর প্লাস এইচ। ওকে, এটা কি হলো কিসের মান আমাদের? এই ওকে, পরে দেখো বস্তির উপগ্রহ হবে কিনা তার মান বের করবা। আবারও সেম ফর্মুলা, টি ইকুয়াল 2 পাই ইন্টু রুট ওভার, এখানেও কার মান? মানে আমি কিন্তু বলছিলাম যে তুমি যখন কৃত্রিম উপগ্রহ রিলেটেড ম্যাথ করবা, 3টা ইনফরমেশন বের করতে গেলে শুধু একজন ডাটা লাগে, একটা ডাটা লাগে। কে সে? এইচ। কোথায়? দরকার কি তোমার? দরকার আছে? একবারে করে ফেলো এইচ এর মান, ঠিক আছে না? পরীক্ষার হলে এক্সপেরিমেন্টের জায়গা না। যেভাবে করে গেছো বাসায় এভাবেই সলভ করবা, ঠিক আছে? আর বাসায় যখন সলভ করবা তখন নতুন করে সলভ করবা। কি বলছে বুঝতে পারছো? এই পর্যন্ত প্রবলেম আছে কারণ? আর এটা সলভ করবো? হ্যাঁ বলো। স্থায়ী হবে কিনা তখন তুমি কিভাবে বের করবে? খেয়াল করো, তখন আমাদের বের করতে হবে একটা কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্র বিমুখী বল কি এফসি না? এফসির ফর্মুলা কি? এম ডি স্কয়ার বাই আর। আর কেন্দ্রমুখী বল হিসেবে কে কাজ করে? জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। কেন্দ্র বিমুখী বল এফসি, আর কেন্দ্রমুখী বল কি? পৃথিবী তাকে যে বলে টানতেছে। যদি দুইটা বলের মান সমান হয় তাহলে স্থায়ী হবে, আর যদি সমান না হয় স্থায়ী হবে না। যদি এফসির মান বেশি হয় বাইরের দিকে চলে যাবে, যদি এই এফ এর মান বেশি হয় পৃথিবীর দিকে দিয়ে আসবে। কথা বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন?